সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম ব্লাস্ট সংলাপের অধিবেশনে। আমার নাম আহমেদ ইব্রাহিম। আজকে আমরা বাংলাদেশের সামাজিক, আইনি এবং রাজনৈতিক প্রেক্ষাপটে প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিকতা এবং ভবিষ্যতে অগ্রগতি এবং উন্নয়ন কিভাবে হতে পারে সেই রূপরেখা নিয়ে আলোচনা করব। একই সঙ্গে বর্তমানে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক যে বাধাগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। আজকে আমার সঙ্গে আমার দুজন অতিথি আছেন, তাদেরকে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন উজ্জ্বল আজিম, যিনি ক্রীড়া, শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম। এবং আমাদের সঙ্গে আছেন মনীষা বিশ্বাস, যিনি সিনিয়র অফিসার, আইন এবং গবেষণা, সামাজিক ন্যায় বিচার ক্লাস্টার, ব্লাস্ট। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের আলোচনায়। আমাদের মূল আজকে আলোচনার টপিকটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী এবং প্রান্তিকতা, যেহেতু খুবই বড় এবং ভাস্ট একটি টপিক। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের পরিচয়, জাতিসত্তা এবং অর্থনীতির কারণে বিভিন্ন শ্রেণীর পরিচয়ের এবং গোষ্ঠীর মানুষ প্রান্তিক হয়ে ওঠে। সেই বড় আলোচনাটাকে কিছুটা সীমিত করার লক্ষ্যে আমরা আজকে আমাদের আলোচনার ফোকাস রাখছি বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠী এবং বাংলাদেশে যাদেরকে দলিত জনগোষ্ঠী হিসাবে আমরা চিনে থাকি। তো আমি আমাদের আজকের আলোচনায় একেবারে শুরুতেই উজ্জ্বলদার কাছে চলে যাচ্ছি এবং উজ্জ্বলদা একটু আমাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী জনগোষ্ঠীর অভিজ্ঞতাগুলো বলবেন এবং বিশেষ করে কিভাবে আদিবাসী জনগোষ্ঠীর প্রান্তিকতাটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো, কোন কোন উপাদানগুলো আসলে মূল কারণ হয়ে ওঠে বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর প্রান্তিকতার পেছনে। আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর প্রশ্নের জন্য। আমরা সবাই জানি আসলে বাংলাদেশ একটা বৈচিত্র্যময় দেশ। এখানে রয়েছে বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতির মানুষের বসবাস। এখানে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি ৫৪টির অধিক জনগোষ্ঠী বাস করে, যাদেরকে আমরা আদিবাসী জনগোষ্ঠী বলি। এবং এই জনগোষ্ঠী এখনও বিভিন্ন দিক থেকে বাংলাদেশে এখনও পিছিয়ে আছে এবং তারা ঐতিহাসিকভাবেই তারা শোষণ বঞ্চনার শিকার হয়ে আসছে। এবং বাংলাদেশে যে আদিবাসী আছে সেটা এখনও কিন্তু আমাদের এই বাংলাদেশ সরকার এখনও কিন্তু সেটা স্বীকৃতি দিচ্ছে না এবং আমরা একটা আইডেন্টিটি ক্রাইসিসে আমরা এখনও ভুগছি। কিন্তু এটা আসলে স্পষ্ট হওয়া দরকার। এবং আমরা মনে করি আমরা বাংলাদেশে আমরা দীর্ঘ সময় থেকে আমরা বসবাস করে আসছি, আমরা এদেশের নাগরিক, এদেশের মানুষ। কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে আদিবাসী, আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছি এবং বাংলাদেশে আদিবাসীকে আসলে মূলত দুভাগে ভাগ করা হয়। একটা গ্রুপ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসী, তাদেরকে পাহাড়ি জনগোষ্ঠী বলা হচ্ছে, পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী বলা হচ্ছে। এবং পার্বত্য চট্টগ্রাম ব্যতীত বাংলাদেশের যে অঞ্চলে আদিবাসীরা বসবাস করছে তাদেরকে সমতলের আদিবাসী বলা হচ্ছে। এবং আদিবাসী বলতে এটা আসলে অনেক এখানে বিষয় আছে এবং অনেক বিতর্ক আছে, অনেক প্রশ্ন আছে। আদিবাসী কাকে বলে, কাদেরকে আদিবাসী বলা হয়, এটা নিয়ে অনেক কথা হয়। কিন্তু আসলে এটা নিয়ে আসলে এত কথা হওয়ার কথা না এবং এটাকে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। কিন্তু আমরা মনে করি যে আসলে আদিবাসী বলতে সাধারণ ভাষায় আমরা যেটা বুঝি, তাদেরকে আদিবাসী বলা হয় অন্যান্য জনগোষ্ঠীর আগে যারা একটা নির্দিষ্ট এলাকায় সুদীর্ঘকাল থেকে বসবাস করে আসছে, যাদের রয়েছে নিজস্ব ভাষা, কৃষ্টি, সংস্কৃতি এবং যাদের নিজস্ব সামাজিক কাঠামো রয়েছে এবং সেই সামাজিক কাঠামোর আলোকেই তারা তাদের সমাজ ব্যবস্থাকে পরিচালিত করছে এবং যাদের রয়েছে ভূমির সাথে একটা নিবিড় সম্পর্ক এবং এই ভূমির সাথে তাদের আত্মার সম্পর্ক রয়েছে এবং তারা ভূমিকে মনে করে তাদের জীবন। ভূমির অধিকার আদিবাসীদের মানবাধিকার। সেই কারণেই আমাদের এই ভূমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের আদিবাসীদের জীবনে। এবং আমাদের এই আদিবাসী আজকে প্রান্তিক অবস্থান করছে এবং এর পিছনে আসলে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ আমি যেটা মনে করি আসলে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে এখানে।
সরকারিভাবে আমাদেরকে যেভাবে সহযোগিতা করা দরকার সেই সহযোগিতাগুলো কিন্তু আমরা এখনো পাচ্ছি না। এবং আরেকটি যে কারণ সেটি হচ্ছে আমাদের আদিবাসীদের জীবনের দারিদ্রতা এবং আদিবাসীদের যে মূল বিষয় ভূমি, এই ভূমি কিন্তু আদিবাসীরা প্রতিনিয়ত হারাচ্ছে। এটাও কিন্তু অন্যতম কারণ আদিবাসীদেরকে প্রান্তিক অবস্থানে ঠেলে দেওয়ার পিছনে। সেই সাথে অবশ্যই আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি, আমাদের নেতৃত্বের ক্ষেত্রে এখনো সমস্যা আছে এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে তো আমরা অনেক ক্ষেত্রে আমরা এখন আসলে প্রান্তিক অবস্থান করছি। এবং আপনারা জানেন আসলে যে যদি এই পৃষ্ঠপোষকতা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই আদিবাসীরা কিন্তু দিন দিন তাদের যে ভাষা, কৃষ্টি, সংস্কৃতি এগুলো কিন্তু হারিয়ে ফেলবে এবং এটা কিন্তু হারানোর পর্যায়ে আছে, যে কারণে কিন্তু আজকে আমাদেরকে প্রান্তিক জনগোষ্ঠী বলা হচ্ছে। এবং আমাদের এখানেও 54টির অধিক জনগোষ্ঠী রয়েছে, কিন্তু দেখবেন এখানে অনেক জনগোষ্ঠী রয়েছে, সংখ্যায় অনেক কম হয়ে যাচ্ছে এখন। আপনি যদি পার্বত্য চট্টগ্রামের কথা যদি বলেন, সেখানে লুসাই, বম, এই জনগোষ্ঠীর কিন্তু সংখ্যায় অনেক কম এবং তারা কিন্তু ইতিমধ্যেই তাদের ভাষার অনেক কিছু হারিয়ে ফেলছে। এবং আমাদের সমতল অঞ্চলের কথা যদি বলেন, সেখানে অনেক ছোট ছোট জাতিসত্তা রয়েছে যারা ইতিমধ্যে তাদের ভাষা হারিয়ে ফেলেছে। অনেক ধন্যবাদ উজ্জ্বলদা। আপনার আলোচনায় আমরা যেটা বুঝতে পারছি, শুরুতেই যেটা বলেছেন যে বহু জাতির এই বাংলাদেশে এখনো বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জাতি, আপনি যেটা বললেন আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটার পেছনে আসলে সামাজিক এবং রাজনৈতিক একটা প্রেক্ষাপট আছে। তা আপনার কি মনে হয় এই আইডেন্টিটি ক্রাইসিসের সঙ্গে আপনি যে সমস্যাগুলো এখন চিহ্নিত করলেন, ভাষা, সংস্কৃতি, জীবিকা, সেগুলো যে হারিয়ে যাচ্ছে, সেগুলোর সম্পর্কটা কেমন? অবশ্যই এটা আসলে একটার সাথে একটা মানে সম্পর্কযুক্ত এবং এখানে আসলে মূল কারণ এটা, যদি সরকারি পৃষ্ঠপোষকতা যদি না থাকে, সরকারের যদি সদিচ্ছা না থাকে, আন্তরিকতা যদি না থাকে, তাহলে এই প্রান্তিকতার পরিমাণটা বাড়তেই থাকবে এবং দেখা যাবে আসলে আমরা তো জানি যে পৃথিবীতে আসলে অনেক জাতি অনেক হারিয়ে যাচ্ছে, পৃথিবী থেকে অনেক ভাষা হারিয়ে যাচ্ছে এবং ভাষা হারিয়ে যাওয়া মানে তো স্বপ্ন হারিয়ে যাওয়া, গল্প হারিয়ে যাওয়া। এবং এই যে আমাদের আদিবাসী জনগোষ্ঠী যারা বাংলাদেশে এখন আছেন, অনেকে যারা তাদের ভাষা হারিয়ে ফেলছেন, ভাষা হারিয়ে ফেলা মানে তো তারা তাদের সংস্কৃতি হারিয়ে ফেলছেন, তারা তাদের অস্তিত্ব কিন্তু হারানোর পথে বলা যেতে পারে। আমরা এখন আমাদের দ্বিতীয় আজকের যে ইস্যুটা সেটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশে আমরা সবাই জানি বহু জাতির বাংলাদেশ, একই সঙ্গে বহু পরিচয় এবং বহু ধর্মেরও বাংলাদেশ। তো তারই মধ্যে বাংলাদেশ এবং পুরো বৃহৎ ভারত উপমহাদেশের ক্ষেত্রে যাদেরকে আমরা দলিত জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করি, তাদের ব্যাপারে আমরা একটু মনীষাদির কাছ থেকে শুনতে চাচ্ছি। আপনি একটু আপনার অভিজ্ঞতায় বলেন যে বাংলাদেশে যে দলিত জনগোষ্ঠী আছে তাদের প্রান্তিকীকরণটা আমরা কিভাবে দেখতে পাই এবং প্রাতিষ্ঠানিকভাবে আসলে সেই প্রান্তিকীকরণ কিভাবে ঘটে থাকে দৈনন্দিন জীবনে। অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আপনার এই শেষ কথা থেকে শুরু করি। বহু জাতির বহু ধর্মের বাংলাদেশ, আমি যদি এই দলিত সম্প্রদায়ের তাদের আসলে তারা কিভাবে প্রান্তিকীকরণের শিকার হয়েছে ওটা যদি একটু বিশ্লেষণ করে, আমার অনেক ইতিহাসের দিকে যেতে হবে এবং আমার হিন্দু ধর্মের দিকে যেতে হয়। আমাদের ধর্মে যেটা বলা হয়েছে যে কাস্টিজমের যে ব্যাপারটা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমার মনে হয় ওই জায়গাটা থেকেই আমাদের দলিত হরিজন সম্প্রদায়ের মধ্যে এই প্রান্তিকীকরণের ব্যাপারটা চলে আসছে। যখন থেকেই আমরা ভাবছি যে এই সম্প্রদায় শুধুমাত্র ময়লা পরিষ্কার করবে, পরিচ্ছন্নতা কর্মী হিসেবে সবসময় সবখানে কাজ করবে, তখন থেকেই ওই প্রান্তিকীকরণের ব্যাপারটা শুরু হয়ে যায়। এবং এই জায়গাটাকে আরও পৃষ্ঠপোষকতা দেয় ব্রিটিশ কলোনিজমের মাধ্যমে। আমরা জানি যে বাংলাদেশে যে দলিত সম্প্রদায় এসেছে, ওরা বিভিন্ন জায়গা থেকে, ভারত থেকে এসেছে এবং বিভিন্ন কলোনি স্থাপনা করা হয়েছে ব্রিটিশদের মাধ্যমে, যাতে করে ওই একটা কলোনিতে ওরা থেকে এবং ওই পুরো শহর বা ওই এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো ওরা করতে পারে। এই জায়গাটা থেকে মানুষের মনের মধ্যে যে একটা আগে থেকে যে চিন্তা রয়ে যায় যে দলিত মানেই
একটা জায়গা পরিষ্কারের কাজ করবে, তারা এর বাইরে আর কোনো ধরনের কাজ করতে পারবে না। এই জায়গাটা থেকেই ওদের প্রান্তিককরণ শুরু হয়ে যায়, এবং আমরা এখনো পর্যন্ত ওই জায়গাটা থেকে বেরই হয়ে আসতে পারিনি যে ওনারা এই ধরনের কাজগুলো ছাড়াও আরও অনেক ধরনের সৃষ্টিশীল যে কাজগুলো আছে, একদম মেইন স্ট্রিমের যে কাজগুলো আছে ওগুলোতে যুক্ত হবে। এরপরে আপনি যে প্রশ্নটা করেছেন দ্বিতীয়, দৈনন্দিন জীবনে আসলে আমরা কীভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রান্তিককরণের শিকার হচ্ছে এই দলিত সম্প্রদায়। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলতে চাই যে রিসেন্টলি যখন আওয়ামী লীগ সরকারের একদম শেষ পর্যায়ে আমরা জানি যে মিলনছলার একটা বড়সড় একটা ঘটনা ছিল, যেখানে কিনা আমাদের দলিত ও হরিজন সম্প্রদায়ের বংশাল এলাকাতে যে মিলনছলার দলিত পল্লীটা রয়েছে, ওখানে অবৈধভাবে মেয়রের মাধ্যমে স্থাপনাকে এভিক্ট করা হচ্ছিল, এবং অনেকের ঘরবাড়ি ওখানে ভাঙা হয় কোনো ধরনের লিগ্যাল স্ট্যাটাস ছাড়া, এবং হাইকোর্ট থেকে কোনো ডিসিশন আসা সত্ত্বেও পুলিশ গিয়ে ওই স্থাপনাগুলো ভাঙার একটা নির্দেশ দেয়। এই ধরনের প্রাতিষ্ঠানিকভাবেও কিন্তু ওরা আসলে এই 2024 সালে এসে এই ধরনের প্রান্তিককরণের শিকার হচ্ছে, এবং এই সমস্ত জিনিসগুলো তারাই করছে যারা কিনা এই শাসনের অধিকারটা যাদের আছে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার আলোচনার সূত্র ধরেই যদি আমরা আগাই, ভারত উপমহাদেশে তো অনেক আগে থেকেই আসলে যে গোত্রের বিরুদ্ধে একটি আন্দোলন হয়েছে, বি.আর. আম্বেদকরের কথা যদি বলি, যে ওনার নেতৃত্বেই আমরা ভারত উপমহাদেশে আসলে যে গোত্রের শাসনটা বাতিল করার একটা সরকারি একটা অঙ্গীকার পেয়েছিলাম। সেই সরকারি অঙ্গীকার পরবর্তীতে বাংলাদেশ সরকারও নিয়েছে এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। কিন্তু তার পরবর্তীতেও আমরা দেখছি, আপনি যেটা বললেন, যে পেশাগত একটি সীমাবদ্ধতা রয়ে গিয়েছে, একই সঙ্গে ভৌগোলিক একটা সীমাবদ্ধতা কিছু ক্ষেত্রে রয়ে যাচ্ছে। তো এই যে আমরা একটা সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে এসে আমরা ধরে নিতে পারি যে গোত্রের শাসনটা সমাজ থেকে আমরা দূর করার অঙ্গীকার নিয়েছি, তারপরেও কেন আমরা এখন দেখতে পাচ্ছি যে দলিত জনগোষ্ঠীর ক্ষেত্রে এই সমস্যাগুলো সমাজে বিরাজ করছে? খুবই ভালো প্রশ্ন। এখানে আমার মনে হয় রাষ্ট্রের যতটুকু না পদক্ষেপ নেওয়া উচিত, তার থেকে বেশি পদক্ষেপ নেওয়া উচিত আমরা সাধারণ জনগণ হিসেবে ওদেরকে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা থেকে। আমরা যখন রংপুরে যাই তখন দেখি যে এখনো পর্যন্ত মানুষ, মানে দলিত সম্প্রদায়ের মানুষকে তাদের চায়ের দোকানের বাইরে বসিয়ে তাদেরকে খাওয়ানো হচ্ছে, ওরা আসলে ভিতরে ঢুকতে পারছে না। আমার মনে হয় এখানে রাষ্ট্রের থেকে একজন ব্যক্তি পর্যায়ে আমি চায়ের দোকানের মালিক হয়ে আমার ওই পদক্ষেপটা নেওয়ার কথা, যে ও এসে সাধারণ কাস্টমারের মতো সেও আমার পাশে বসে চাটা খাবে। তো ওই ছোট ছোট বিষয়গুলো আমার মনে হয় আমাদের আরও বেশি গ্রহণযোগ্যতার জায়গা থেকে কাজ করা দরকার। সেই সাথে ওনাদের জীবনযাত্রার মানের দিক থেকে যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমি যেটা আগে বলছিলাম যে তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিতের জন্য যে সোশ্যাল সেফটি নেটসগুলো আছে, ওগুলোকে আসলে নিশ্চিত করার জন্য কাজ করা যেতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে। না হলে এটা আমার মনে হয় পুরোটাই ব্যক্তি পর্যায়ের গ্রহণযোগ্যতা থেকেই আসবে। আমি আসলে আমার পাশে যে বসে আছে ওকে আমি দলিত হিসেবে চিনবো নাকি একজন মানুষ হিসেবে চিনবো, ওই জায়গাটা থেকে। তো আমাদের আসলে আলোচনা এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমরা ডিফারেন্স নিয়ে আলোচনা করছি, যে কিছু পার্থক্যের কারণে, কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে বৈষম্যগুলো ঘটছে। আদিবাসী, বাঙালি, দলিত, যারা দলিত না, এই সমাজে যে পার্থক্যগুলো বা সামাজিকভাবে সৃষ্ট যে পরিচয়গুলো, সেই পরিচয়গুলোকে কেন্দ্র করে আমরা বেশ কিছু প্রান্তিকীকরণের উপাদানগুলো দেখতে পাই, যার মাধ্যমে আসলে রাষ্ট্রে, সমাজে আমাদের বৈষম্যর সৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই বৈষম্যের আলোচনায় আমরা যদি চলে আসি, যে আমরা সবাই খুবই সম্প্রতিকালে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে গিয়েছি, যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান ঘটেছে, এবং সেই গণ অভ্যুত্থানের আসলে চেতনাই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তো সেই জায়গায় আমি উজ্জ্বলদার কাছে আবারও ফিরে যাই। এই যে আমরা বাংলাদেশে একটা ব্যাপক রাজনৈতিক এবং সামাজিক আলোড়ন দেখলাম, একটা পরিবর্তন দেখলাম, এই আলোড়নটা কিভাবে আসলে আমাদের আদিবাসী জনগোষ্ঠীর জন্য রেলেভেন্ট হতে পারে, তারা আসলে কিভাবে এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, এবং আগামীতে আসলে কি কি ধরনের পরিবর্তন বা দাবি আমরা বৈষম্য
মুক্ত বাংলাদেশের জায়গা থেকে দেখতে পারি? ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য এবং একটা যুগোপযোগী প্রশ্ন করার জন্য। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জানি যে না দীর্ঘ সময় যে স্বৈর শাসন চলেছে আমাদের দেশে, এই সরকারের পতন ঘটে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি অধ্যায় রচিত হয় বা সূচনা হয় এবং এই আন্দোলনের ফসলিত হচ্ছে আমাদের আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং যখন এই সরকার প্রতিষ্ঠিত হয় এবং আন্দোলন যখন ছিল, অবশ্যই আমাদের একটা সমর্থন ছিল এবং যখন এই আন্দোলন সফল হয় এবং সফলের মধ্য দিয়ে যখন একটি দেশে একটি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়, এরপর আমাদের আসলে অনেক স্বপ্ন ছিল। বিশেষ করে আমরা আদিবাসীরা আমরা অনেক স্বপ্ন দেখেছি এবং এখনও অবশ্যই দেখছি, কারণ দীর্ঘ সময় কিন্তু আমরা বঞ্চনার শিকার হয়ে আসছি এবং বলা যেতে পারে বিগত সরকারগুলো আসলে আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়নি। আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি এবং আমাদের দাবি কারণে আমরা যখন পঞ্চদশ সংশোধনী হয় সেই সময় আমরা জোরালো দাবি তুলেছিলাম এবং কাজ করেছিলাম সংবিধান সংশোধনীর সময়, যাতে আমাদের আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। সেই জন্য আমরা কাজও করেছি, সরকারের সাথেও কাজ করেছি এবং আমাদের আশা ছিল যে তারা আমাদেরকে সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেবে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে আদিবাসী হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা যেটা চাইনি সেটাকেই সেভাবে আমাদেরকে পরিচয় দেওয়া হয়েছে। সেটা বড় বিষয় না। পরবর্তীতে যে সমস্যাটা হয়েছে যে আসলে আমাদেরকে বলা হয়েছে যে বাংলাদেশে কোনো আদিবাসী নাই এবং আমাদের আদিবাসীদের কোনো কার্যক্রমে, আদিবাসীদের কোনো প্রোগ্রামে সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয়নি সেই সময়। এবং অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে আদিবাসী হিসেবে বলা যাবে না, এটা শুধু এটা মিডিয়াতে চিঠি দিয়ে বলা হয়েছে, আদিবাসী বলা যাবে না, এবং বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে বলা হয়েছে যে আদিবাসী হিসেবে আদিবাসী বলা যাবে না তাদেরকে। এবং এই ধরনের সিচুয়েশনে আমরা আসলে পার হয়েছে এবং আসলে বলা যেতে পারে যে আসলে সেই ধরনের উন্নয়ন আমাদের জন্য হয়নি বিগত সরকারের সময়। এবং সে কারণে আসলে আমাদের অনেক স্বপ্ন ছিল যে আসলে যে এই সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো এবং একটা আন্দোলন বা বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার এসেছে এবং তারা একটা রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নিয়ে আজকে দায়িত্ব গ্রহণ করেছে এবং সেই কাজগুলো কিন্তু আসলে চলমান। আরেকটা যে বিষয় সেটা হলো যে আমরা এই সরকার আসার পরে আমরা যে স্বপ্ন দেখছিলাম সেটা হচ্ছে আদিবাসীরা তো বঞ্চিত, নিগৃহীত এবং সমতলের আদিবাসীরা কিন্তু আরও বেশি বঞ্চিত, নিগৃহীত এবং সমতলে এখনও কোনো কাঠামো নেই। সেই জন্য আমরা স্বপ্ন দেখছিলাম যে যদি আমরা ডায়ালগ করতে পারি। আমরা ইতিমধ্যে একটা পজিশন পেপার তৈরি করেছি ওনাদের সাথে দেখা করার জন্য এবং যেখানে আমাদের দাবি দাওয়াগুলো আছে, বিশেষ করে আমাদের সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য। কারণ সমতল অঞ্চলের আদিবাসীদের মধ্য থেকে আমাদের একটা জোরালো দাবি, দীর্ঘদিন থেকে আমাদের দাবি আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সেটা তো আছেই, সেটা আমাদের সার্বজনীন আদিবাসীদের, কিন্তু আমরা আলাদাভাবে যেটা চাচ্ছি যে আসলে সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য একটা পৃথক মন্ত্রণালয়, সমতল অঞ্চলের আদিবাসীদের মূল সমস্যা ভূমি সমস্যা, এই সমস্যাকে সমাধান করার জন্য একটা পৃথক ভূমি কমিশন গঠন করা। এরপরে আমাদের যে সামাজিক কাঠামোগুলো আছে, পার্বত্য চট্টগ্রামের সামাজিক কাঠামোগুলো স্বীকৃত, সেটা কাজ করছে, কিন্তু আমাদের যে কাঠামোগুলো আছে সেগুলো কিন্তু পৃষ্ঠপোষকতা না থাকার কারণে কিন্তু ইতিমধ্যে আমাদের সামাজিক কাঠামোগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু অচল অবস্থা হয়ে আছে। কিছু কিছু কার্যকর আছে, কিন্তু আমরা চাই যে এইগুলোকে আমরা আবার সক্রিয় করার জন্য আমরা চাই এবং আশা করছিলাম যে এই সরকার আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা ইতিমধ্যে বাংলাদেশের যে ইতিহাস যদি দেখি, আমাদের 50 বছরের 53 বছরের এখন ইতিহাস, সেই ইতিহাসে বিভিন্ন পর্যায়ে আমরা তো আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু আইন পরিবর্তনের আলোচনায় গিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে অনেক আসলে ইতিবাচক আইন প্রণয়ন করাও হয়েছে, অনেক আইনে কাজ করা হয়েছে। আমাদের নাগরিক সমাজ কেন্দ্র করে আমরা অনেক দাবিও তুলেছি বাংলাদেশে একটি সমতার সমাজ গড়ে তোলার জন্য। এই যে আইনগুলো আমরা আশা করছি যেগুলো খসড়া আছে সেগুলো একদিন
চূড়ান্ত পর্যায়ে গিয়ে আইন হিসেবে প্রণীত হবে। এবং পিছনে যে আইনগুলো আছে, আমাদের যে মৌলিক অধিকারগুলোর উপর ভর করে যে আইনগুলো তৈরি করেছি, সেই আইনগুলোর আসলে প্রয়োগের জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে আমরা সন্তুষ্ট হতে পারি না। তো সেখানে আসলে একটা সামাজিকীকরণের প্রয়োজনীয়তা রয়েছে। মূল ধারার সমাজের কাছে আসলে আমাদের কি দাবি থাকে? আমরা যদি আদিবাসী জনগোষ্ঠীর যে কথা চিন্তা করি বা দলিত জনগোষ্ঠীর কথা চিন্তা করি, যে আমরা যে একটি সমতার বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই সমতার বাংলাদেশ আসলে নিশ্চিত করতে হলে সামাজিকভাবে কি কি ধরনের পরিবর্তন আমাদের দরকার। আমি উজ্জ্বলদার কাছে আগে চলে যাব, তারপর ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় আসলে যে আমরা যদি আমাদের আদিবাসীদের অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, দলিত জনগোষ্ঠীর অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই একটা সামাজিক আন্দোলন দরকার আমি মনে করি। যেখানে আমাদের এই বাংলাদেশের যারা নাগরিক সমাজ, যারা বাংলাদেশের মঙ্গলের কথা চিন্তা করেন, কল্যাণের কথা চিন্তা করেন, সেই সমস্ত মানুষদেরকে আসলে এই পর্যায়ে এসে আসলে কথা বলতে হবে আমাদের পক্ষে, আদিবাসীদের পক্ষে, দলিত জনগোষ্ঠীর পক্ষে কথা বলতে হবে। এবং যদি আমরা যদি চিন্তা করি যে আসলে অন্তর্ভুক্তির বিষয়টা যদি আমরা চিন্তা করি, এবং যে বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আমাদের এই জুলাইয়ের গণঅভ্যুত্থান, এবং সেই মূল বিষয়টাকে যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই আদিবাসী দলিত জনগোষ্ঠীকে অবশ্যই এই মূল ধারায় যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ আমাদেরকে বাদ দিয়ে যদি যে উন্নয়ন, সে উন্নয়ন আসলে প্রকৃত উন্নয়ন হবে না। এবং আমরা যদি আজকে দেখি এসডিজির যে একটা স্লোগান আছে, নো ওয়ান লিভ বিহাইন্ড, সেটাকে যদি আমরা বলি যে বলা হচ্ছে যে এর মাধ্যমে বলা হচ্ছে যে কাউকে পিছনে ফেলে রাখা হবে না। কিন্তু যদি আমরা এই বাংলাদেশে যদি আজকে আমাদেরকে আদিবাসী জনগোষ্ঠী, দলিত জনগোষ্ঠীকে যদি পিছনে ফেলে রেখে যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যদি চিন্তা করা হয়, সেটা আমার মনে হয় পূর্ণ অর্থে সেটা উন্নয়ন হবে না বলে আমি মনে করি। এবং সে কারণেই আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই এখন সময় এসেছে আসলে অন্তর্ভুক্তিমূলক বিষয়টা চিন্তা করা এবং মূল ধারায়, উন্নয়নের ধারায় আদিবাসী দলিত জনগোষ্ঠীকে নিয়ে আসাটা এখন সময়ের দাবি এবং আমাদের আদিবাসীদেরও দীর্ঘদিনের দাবি। এবং এর মধ্য দিয়ে আসলে আমরা চাই যে আসলে আমাদের আদিবাসীদের যে দীর্ঘদিনের দাবিগুলো আছে, সেই দাবিগুলোকে যাতে মাথায় রেখে এই সরকার যাতে আমাদের প্রতি আন্তরিক হন। এবং আমাদের যে দীর্ঘদিনের এই সরকার আসার পরে যে দাবি, সেটা হচ্ছে যে আমরা তার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা আমরা ডায়ালগ করতে চাই, এবং সেই ডায়ালগটা যাতে আয়োজন করা সম্ভব হয় এবং ওনারা যাতে ইতিবাচক হন, সে আহ্বান রাখতে চাই আজকের এই টকশোর মধ্য দিয়ে। এবং সেই সাথে আরও এটাও জানাতে চাই যে আসলে আমরা আদিবাসীরা এই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশের সাথে বাংলাদেশের যে আইন কানুন রয়েছে, সেই আইন কানুনগুলোকে আমরা মেনেই আমরা এদেশের নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে আমরা থাকতে চাই এবং এদেশের উন্নয়নে আমরাও অংশীদার হতে চাই, যুক্ত হতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দাদার সাথে যুক্ত করে জাস্ট আমি কয়েকটা জিনিস উল্লেখ করতে চাই। প্রথমত সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দাদা প্রথমে বলছিলেন যে 54টা আদিবাসী সব গোষ্ঠী থাকার পরও আমরা আসলে রিকগনিশনের জায়গা থেকে খুব অল্প। ওই জায়গাটা থেকে আমরা জানি যে আমাদের আসলে তথ্যের খুবই অভাব। আমরা যে মিনিস্ট্রির যে ওয়েবসাইটসগুলো আছে বা পাবলিক যে ডকুমেন্টসগুলো আছে, ওখানে আসলে স্পেসিফিক্যালি কোনো তথ্য নেই যে আসলে কতটুকু আদিবাসীকে আসলে আমরা স্বীকৃতি দিচ্ছি, আসলে বাংলাদেশে কতটুকু কত ধরনের আদিবাসী আসলে এক্সিস্ট করে। এবং সেই একই জিনিসটা দলিত সম্প্রদায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। কত সংখ্যক দলিত সম্প্রদায় বাংলাদেশে আছে এটা আমরা জানি না, এবং তাদেরকে আসলে রাষ্ট্রপক্ষ থেকে কী ধরনের সেবা দেওয়া হচ্ছে, কী ধরনের অধিকারগুলো ওদের ইনশিওর করা হচ্ছে, ওই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা থেকেও কিন্তু আমরা খুবই অন্ধকারে আছি এই জায়গাগুলোকে আমরা যখন কোনো জায়গায় কথা বলতে যাই। তো আমার কাছে মনে হয় যে একটা তথ্য ভান্ডার থাকা দরকার, যেখানে কিনা পাবলিকলি সমস্ত তথ্যগুলোকে একদম ব্যবহারের জন্য
অ্যাভেলেবল করে দেওয়া যাবে, এবং আমরা যাতে আসলে বুঝতে পারি যে দেশে এই এই জনগোষ্ঠীর এই সমস্যাগুলো আছে, এবং এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও এই ধরনের স্ট্র্যাটেজির মাধ্যমে ওদেরকে আসলে সেবাগুলোকে নিশ্চিত করা হচ্ছে। আমার কাছে মনে হয় এটা একটা বড় পদক্ষেপ হতে পারে ওদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার ক্ষেত্রে, কারণ যদি তথ্য থাকে আমার কাছে, আমি ওদের কাছে সেবা নিয়ে যেতে পারি। দ্বিতীয়ত যেটা বললেন সামাজিক আন্দোলনের কথা, আমি খুবই এগ্রি করি দাদার সাথে যে আসলে এই ধরনের একটা আমাদের নিজেদের মধ্য থেকে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার, যাতে করে আমরা যখন মেইন স্ট্রিমের কথা বলি আমরা সাধারণত এটা চিন্তা করি যে ওনাদেরকে আমাদের সেই মূল ধারার মধ্যে নিয়ে আসা, কিন্তু ওটাও চিন্তা করতে হবে সাথে সাথে যে ওনাদেরকে একটা ভয়েস দেওয়া যেটা কিনা ওরা এখনো পর্যন্ত পায়নি। ওই জায়গাটা থেকে যখন চিন্তা করি আসলে সামাজিক আন্দোলনের ব্যাপারটা চলে আসে, যাতে করে আমরা ওনাদেরকে এবল করবো যে যাতে ওদের অধিকারগুলো নিয়ে কথা বলতে পারে, এবং ওরাই যাতে ওদের জন্য সরকারকে অ্যাকাউন্টেবল করতে পারে। তো এই জিনিসগুলো যদি হয় তাহলে আমার মনে হয় ওনারা ওনাদের সংস্কৃতিগুলোকে সংরক্ষণ করে এবং ওনাদের নিজেদের মধ্য থেকে এই সরকারের সাথে এবং তাদের জীবনযাত্রার মানগুলোকে বৃদ্ধি করতে পারবে। অনেক ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ উজ্জ্বলদা, মনীষাদি আপনাদেরকে, এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আগামীতে আমাদের ব্লাস্ট সংলাপের অধিবেশনগুলোতেও আপনাদেরকে পাবো। থ্যাংক ইউ।